তো আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটার আগের দিন শুরু করেছিলাম, যেখানে আমরা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে পড়ছিলাম। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা সেশনগুলো পড়ছিলাম। প্রথম কোথায় হয়েছিল, কোন প্লেসে আমাদের জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। যে প্রথম ফাউন্ডার ছিল অ্যালেন অক্টোভিয়ান হিউম, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান কংগ্রেস বলে থাকি। ভারতের জাতীয় কংগ্রেসের ফাউন্ডার হিউমকে বলা হয়। প্রথমটা হয়েছিল বোম্বেতে গোকুল দাস তেজপাল কলেজে 1885 খ্রিস্টাব্দে। তার হিউমের সেই সময় আমাদের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি এবং রজনীকান্ত দত্ত এই সম্পর্কে কংগ্রেসকে হিউম ডাফরিনের ষড়যন্ত্র হিসেবে বলেছেন। এগুলো আমরা আগের দিন পড়েছি। তারপর আমরা যে এর পেছনে 1885-তে যে উমেশচন্দ্র ব্যানার্জি যে প্রেজেন্ট ছিলেন, সেই সময় 72 জন ডেলিগেট ছিলেন। এবং সেকেন্ড সেশন আমরা দেখেছিলাম যে ভারত সভা 1886-তে জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল। 86-তে সভাপতি ছিল দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, প্রবীণতম আইএনসির প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছিল, যেটা আমাদের প্রথম কোনো একটা ন্যাশনাল কনফারেন্স ছিল। আচ্ছা, তো এরপর আমরা ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি ছিল বদরুদ্দিন তৈয়বজি। ইংলিশ প্রেসিডেন্ট ছিল জর্জ উইল, আমরা পড়েছি। আর হচ্ছে ফিরোজ শাহ মেহতা, আনন্দ চাল্লু সাউথ ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিল, এগুলো আমরা আগের দিন পড়েছি। লাহোর হচ্ছে অ্যালফ্রেড ওয়েব আইরিশ সদস্য হিসেবে ছিল, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। তারপরে এস এন ব্যানার্জি সম্পর্কে 1895, অর্থাৎ 10 বছর পরে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 96 সেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। তো এগুলো আমরা ডিসকাস করেছি। আর বঙ্গভঙ্গ আমরা 1905-এর সময় দেখেছি, হেনরি কটন। সুরাট বিচ্ছেদ 1907-এ হয়েছিল। আর এগুলো আমরা ডিসকাস করেছি। নরমপন্থী লখনৌ প্যাক্টের মাধ্যমে 1916-তে আবার তারা যুক্ত হয়েছিল। আচ্ছা, তারপর 1921, 1928 এগুলো আমরা ডিসকাস করেছি। 1933, 1946-এ লাস্ট এতটা আমরা ডিসকাস করেছিলাম। ওকে, আচ্ছা দেখো, সকলে খাতা নোট ডাউন করবে। আজকে আমরা ডিসকাস করব এর পরের টপিক, যেটা হচ্ছে এই যে কংগ্রেসটা তৈরি হলো, এই যে কংগ্রেসটা ফাউন্ডেশন হলো, যে কংগ্রেস ফাউন্ডেশন হওয়ার পরে কংগ্রেসে কি কি কাজ হয়েছিল, যে কংগ্রেসের অবদান কি ছিল, যে 1885 থেকে 1905 মানে বঙ্গভঙ্গের আগের সময় পর্যন্ত জাতীয় কংগ্রেস কি অবদান রেখেছিল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, ভারতের ইতিহাসের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের কি অবদান ছিল 1895 থেকে 1905 এই টাইমের মধ্যে, যেটাকে আমরা প্রথম পর্ব বলে থাকি। তো এই টাইমের মধ্যে ভারতীয়দের কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি কি কাজ করেছিল, সেটা আমরা প্রথমে ডিসকাস করব। এবার দেখো, প্রথম সেশন যেটা হয়েছিল, প্রথম অধিবেশন থেকে আমরা দেখলাম যে উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জিকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো। তো উমেশচন্দ্র ব্যানার্জি মানে টোটালি ফেথফুল ছিলেন কাদের প্রতি? ব্রিটিশদের প্রতি আস্থাশীল ছিলেন। এবং প্রথম মানে প্রথম এইসব ডেলিগেট যারা ছিল, তারা ছিল ব্রিটিশদের প্রতি আস্থাশীল, যে তারা এটাই ভাবতো যে ব্রিটিশরা আমাদের জন্য যা করবে ভালো করবে, এই তাদের মানে ছিল আর কি, ভরসা ছিল। তো উমেশচন্দ্র ব্যানার্জি এবং তার নেতৃত্বে সবাই ব্রিটিশদের প্রতি আস্থাশীল ছিল, এবং এই জন্য তারা সশস্ত্র বা কোনো রকম আন্দোলনের পথে অগ্রসর হয়নি। তারা কি করত? তারা প্রথম থেকেই চাইতো, সেটা কি, স্বায়ত্ত শাসন চাইতো। তারা চাইতো কি, স্বায়ত্ত শাসন। এই স্বায়ত্ত শাসনটা কি ধরনের শাসন? যেটাকে আমরা বলি ডোমিনিয়ন স্টেটাস, যেটাকে আমরা বলি ডোমিনিয়ন স্টেটাস। এবার প্রথমে আসবে যে ডোমিনিয়ন স্টেটাস কথাটার অর্থ কি, বা ডোমিনিয়ন স্টেটাসের মানে কি। তোমাদের কি মনে হয় যে হোয়াট ইজ ডোমিনিয়ন স্টেটাস, যেটার দাবি তারা করতো? বলো, কি মনে হয় হোয়াট ইজ ডোমিনিয়ন স্টেটাস, কি মনে হয় তোমাদের? কার কি আইডিয়া আছে বলো? সবাই শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কারো কোনো আইডিয়া নেই স্যার, ডোমিনিয়ন? একজন রাজা থাকবেন এবং তাকে তার আদেশ সবাই মান্য করে চলবেন, ওটাই কি ডোমিনিয়ন স্ট্যাটাস? আচ্ছা, ওকে, আর কেউ, অন্য কেউ কিছু বলবে ডোমিনিয়ন স্টেটাস সম্পর্কে? দেখো, ল এন্ড অর্ডার বা আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের উপর থাকবে আর কি। আচ্ছা দেখো, আমাদের যদি আমরা বলি যে একটা দেশ শাসন দু রকমের হয়। একটা আমাদের ইন্ডিয়া,
ইন্ডিয়াতে এখন ডোমিনিয়ন স্ট্যাটাস আছে না ডোমিনিয়ন স্ট্যাটাস নেই? ইন্ডিয়ায় যে ডোমিনিয়ন স্ট্যাটাস নেই তার একটা বড় কথা হচ্ছে ইন্ডিয়া ইজ এ সভরিন। সভরিন মানে কি? বাংলাতে সভরিন মানে কি? সার্বভৌম। সার্বভৌম। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। এই সার্বভৌম বা সভরিন কথাটা রিপ্রেজেন্ট করে যে আমরা নট ডোমিনিয়ন, মানে আমাদের কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস আমাদের নেই। ডোমিনিয়ন স্ট্যাটাস কথার অর্থ হচ্ছে যে তারা চাইতো, ব্রিটিশরা, ভারতীয়রা চাইতো কি ব্রিটিশরা থাকুক এবং ব্রিটিশরা থেকে ব্রিটিশরা আমাদের শাসন করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তারা সমস্ত শাসন করবে, সব কিছু ডিসাইড করবে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের এখানে নিজেরাও কিছু শাসন করব। মানে যে আইন আমরা তৈরি করব, আইনটা আমরা বানাবো, কিন্তু আইনটা কিভাবে কার্যকরী হবে বা আইনটার মান্যতা পাচ্ছে কিনা বা সেই সংক্রান্ত সমস্ত পলিসি, সেগুলো ব্রিটিশরা থাকুক। মানে ব্রিটিশদের অধীনে থেকে কাজ করাটাকে, সেটাকেই আমরা বলছি ডোমিনিয়ন স্ট্যাটাস। মানে টোটাল ফ্রিডম নয়, ব্রিটিশরা থাকবে কিন্তু আমরা নিজেরা আমরা আইন তৈরি করবো, আইনটা তোমরা অ্যাপ্রুভ করবে, তোমাদের যদি মনে হয় কিছু চেঞ্জ করার দরকার তোমরা চেঞ্জ করতে পারো, কিন্তু আমরা আমাদের যে আইনটা আমরা সাজেস্ট করবো, ঠিক আছে? এটা প্রথম থেকে চাইতো তারা। তো প্রথমে এটা ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি প্রথম যে এদের মানে প্রথম টাইপের যে কংগ্রেসটা ছিল তারা এটা দাবি করত, এবং এই জন্য তারা সরকারের নিকট কিছু দাবি পাঠিয়েছিল। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে আমরা দেখেছি যে মহাবিদ্রোহ বা এই সময়ে বা পরবর্তী সময় কি হতো, প্রচুর পরিমাণে সামরিক খাতে খরচ করা হতো। এই যে সামরিক খাত মানে ডিফেন্স পারপাসে, তো সামরিক খাতে প্রচুর পরিমাণে খরচ করা হতো। তাহলে তারা চাইতো যে এই সামরিক খাতে যে খরচটা রয়েছে সেটাকে কম করতে। তাহলে যদি সামরিক খাতে খরচ কম হয় তাহলে কি হবে, আমরা এডুকেশন পারপাসে আমরা খরচ বেশি করব। তাহলে এটা ছিল প্রথম তাদের দাবি, করতে হবে। এছাড়া তারা চাইতো যে উচ্চ পদগুলো যেগুলো রয়েছে, যেমন ভাইসরয়ের কাউন্সিল থেকে শুরু করে যে অন্যান্য যে উচ্চ পদ রয়েছে সেগুলোতে অধিক পরিমাণে ভারতীয়দের অ্যাপয়েন্ট করতে হবে। অধিক পরিমাণে যেন বেশিরভাগ লোক যেন অধিক পরিমাণে ভারতীয়দের যোগদান। আচ্ছা, প্রথম ভারতীয় সদস্য গভর্নর জেনারেল কাউন্সিলে কে ছিল? নামটা মনে পড়ে? বলেছিলাম তোমাদের, দেখি কার মনে আছে। গভর্নর জেনারেল বা ভাইসরয়ের কাউন্সিলের সর্বপ্রথম ভারতীয় সদস্য কে ছিল? পারবে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে নয়, দাদাভাই নৌরোজিকে কি বলা হতো? দাদাজিকে আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর বলা হতো, ভারতের রাষ্ট্রদূত বলা হতো। প্রথম ভারতীয় সদস্য মানে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটি, যেটা ছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা। মনে আসছে এবার? আচ্ছা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা, মনে রাখবে, ঠিক আছে? ফার্স্ট ভারতীয় সদস্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের এমসিকিউ কিন্তু এটা প্রায়ই কোশ্চেন জানতে চায়। কি ছিল? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তো সত্যেন্দ্র প্রসাদ সিনহার পরে আরো অনেক ভারতীয়দের এইভাবে উচ্চ পদে অ্যাপয়েন্ট করা হচ্ছিল। তো তারা চাইছিল যে আরো বেশি সংখ্যক এগুলো যাতে চালু করা হয়। তাহলে এগুলো তাদের দাবি ছিল যে সামরিক খাতে যেন খরচ কম করা হয়, তাদেরকে যেন ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়, এবং যাতে আমাদের বেশি পরিমাণে ভারতীয় সদস্যদেরকে অ্যাপয়েন্ট করা হয়। এবং তারা এটাও চাইছিল যে আরেকটা তাদের দাবি ছিল যেটা আমাদের বর্তমানে রয়েছে, যে শাসন বিভাগ আর বিচার বিভাগকে আলাদা। মানে যেটা হচ্ছে শাসন বিভাগ আর বিচার বিভাগ, ইংলিশ কি কনস্টিটিউশনে পড়েছি, শাসন বিভাগ বলতে ইংলিশে কি বলা হয়? জুডিশিয়ারি সিস্টেম। শাসনটা কি জুডিশিয়ারি, তাহলে বিচারটা কি? বিচারটা তো জুডিশিয়ারি। শাসনটা ল এন্ড অর্ডার আর বিচার বিভাগটা জুডিশিয়ারি। অ্যাকচুয়ালি দেখো, শাসন বিভাগ হচ্ছে এক্সিকিউটিভ বলা হয়, ঠিক আছে? এক্সিকিউটিভ। ল এন্ড অর্ডার ব্যাপারটা আলাদা। লটা তো বিচার মানে আমাদের জুডিশিয়ারি থেকে ল তৈরি হয় বা আমাদের লেজিসলেটিভ থেকে ল তৈরি হয়। তো জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে পৃথক করার দাবি তারা জানিয়েছিল। তাহলে এগুলো ছিল তাহলে প্রথম অবস্থায় দাবি। কিন্তু এগুলো না করে ব্রিটিশদের কাছে এই দাবি তারা করছিল, কিন্তু ব্রিটিশরা তার রেজাল্ট মানে রিপারকেশনে কি রেসপন্স করলো? তাহলে রেসপন্স হিসাবে ব্রিটিশরা কি দিল? তো অবশ্যই ভালো কিছু দেবে না। তাহলে আমাদের দিল কি? সল্ট ল দিল, যেটা আমাদের হচ্ছে লবণ আইন দিল।
আমাদের চালু করা হলো লবণ আইন, যে তুমি যদি লবণ তৈরি করো তার জন্য ইংরেজদেরকে ট্যাক্স দিতে হবে। দেওয়া হলো অস্ত্র আইন, যে তুমি যদি কোনো রকম অস্ত্র রাখতে পারবে না, অস্ত্র যদি রাখো তার জন্য পারমিশন নিতে হবে বা তার জন্য আমাদের ট্যাক্স দিতে হবে। সেলস ট্যাক্স, বিক্রয় কর, ভারতীয়রা যে যাই বিক্রি করবে তার জন্য তাদেরকে ট্যাক্স দিতে হবে। মানে তারা চেয়েছিল ভালো, তার রেজাল্ট হিসাবে মানে সল্ট ট্যাক্স, তারপর আমাদের হচ্ছে এই মানে আমাদের হচ্ছে অস্ত্র কর, বিক্রয় কর, এগুলো সমস্ত কিছু ব্রিটিশরা চালু করছিল। ঠিক আছে, তো এগুলো আগে থেকে প্রথম থেকে আমাদের 1857 মহাবিদ্রোহের পর থেকে এগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছিল। এবং জাতীয় কংগ্রেসের পরে তারা চাইছিল, জাতীয় কংগ্রেস চাইছিল এগুলোকে আস্তে আস্তে তুলতে বা এগুলোকে উদাসীন করার জন্য, মানে এগুলোতে যাতে ছাড় দেওয়া হয়। তো ব্রিটিশরা এর কোনো কর্ণপাত করেনি, তো এইগুলোকে মানে কার্যকরী করা শুরু করলো আরো বেশিভাবে। ঠিক আছে, যার কারণে পরে গান্ধীজি এর রেসপন্স করবে। তো এই কারণে তারা কিন্তু প্রথম থেকে আমরা বললাম যে রেসপন্সে মানে জাতীয় কংগ্রেস যে প্রথম থেকে দাবিটা তুলেছিল তার দাবির মধ্যে তারা সবসময় চেয়েছিল কি ডোমিনিয়ন স্টেটাস বা স্বায়ত্তশাসন। তারা কিন্তু কখনোই চায়নি যে ইংরেজরা ভারত ছেড়ে চলে যাক। তারা বলেছিল যে ভারতরা এইভাবে ভারত মানে ব্রিটিশরা ভারতীয়দের ভারতে খুব ভালোভাবেই শাসন কার্য পরিচালনা করছে। ফলে এই টাইমের মধ্যে তাদের যে দাবি দেওয়া, যে দাবি তারা করেছিল, তাহলে কোনো দাবি দেওয়া তারা পূরণ করতে পারেনি। স্বাভাবিক প্রেসার না দিলে তাহলে হবে কি করে, পূরণ করতে পারেনি। ওকে, তাহলে এই টাইমে যে দাবি দেওয়া যেগুলো করেছিল, এই কারণে এই যে দাবি দেওয়াকে একটা বিখ্যাত বা একটা হচ্ছে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে 3P। ঠিক আছে, এই যে দাবি দেওয়ার যে পদ্ধতি, এটাকে বিখ্যাত বলা হয়ে থাকে কংগ্রেসের এই সময়ে। তাহলে এই সময় প্রথম অবস্থায় তাদের নরমপন্থী বলা হতো, পরে যদিও ভাগ হয়েছে। তো এই নরমপন্থী যারা নেতারা ছিল তাদের যে এই দাবি দেওয়া আদায় বা দাবি দেওয়া চাওয়াকে 3P বলা হতো। 3P বলতে 3টে পি। পি কি কি? নাম্বার 1 হচ্ছে প্রেয়ার, নাম্বার 2 হচ্ছে প্রোটেস্ট, নাম্বার 3 হচ্ছে পিটিশন। মানে অনুনয় বিনয় করাকে এটাকে বলছে 3P। মানে প্রেয়ার করবে, বলবে দিয়ে দাও দিয়ে দাও, প্রোটেস্ট করবে, জাস্ট প্রোটেস্ট করবে, আর পিটিশন জারি করবে। ঠিক আছে, তার মানে কোনো রকম মানে মুভমেন্টিয়াল কোনো ব্যাপার নেই। তাহলে নরমপন্থীদের এটাকে আমরা বলে থাকি 3P, 3টে পি। ওকে, 3P। তাহলে এই সংক্রান্ত আমাদের হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা প্রত্যেকেই জানি তার কথা। তার একটা বিখ্যাত উপন্যাস ছিল, তার নাম ছিল কমলাকান্তের দপ্তর। পড়েছো এটা কেউ? নাম শুনেছো কমলাকান্তের দপ্তর? নাম শুনেছি পড়ুন। আচ্ছা, পড়া হয়নি। আচ্ছা, কমলাকান্তের দপ্তর হচ্ছে রাইটারটা লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমাদের পরীক্ষা আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে এটা একটা বিখ্যাত স্বাধীনতার সময়ের একটা বিখ্যাত বই। ঠিক আছে, সেই বইটায় ব্রিটিশরা কিভাবে আমাদের উপর যে শাসন কার্য পরিচালনা করতো সেই সংক্রান্ত ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। সেটা একটা বিখ্যাত বইয়ের মধ্যে পড়ে। এটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে যে এদের রাজনীতিটা হচ্ছে যে জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো মোরে, ইহাই ইহাদের রাজনীতি। এই ধরনের একটা তিনি স্টেটমেন্ট বা বক্তব্য রেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কংগ্রেসের এই সময়ের কার্যকলাপ। ওকে, এতটা হয়েছে প্রত্যেকের? শেষের ওটা কি লিখেছেন? কমলাকান্ত ডক্টর আগে কোনটা? বঙ্কিমচন্দ্র ওই চট্টোপাধ্যায়। না ওই আগেরটা হ্যাঁ, পিটিশন। প্রেয়ার, প্রোটেস্ট আর পিটিশন। প্রেয়ার, প্রোটেস্ট, PROTEST, প্রোটেস্ট আর পিটিশন, PETITION। হয়েছে স্যার। ওকে, চলো এবার তাহলে 1905 অব্দি তো কোনো রকমের গল্প হলো না। তাহলে 1905-এ সরকার বুঝলো যে এবার একটু কিছু কাজ করতে হবে। তাহলে সেই জন্য 1905-এ একটা বিখ্যাত এবং একটা খুব ভালো ঘটনা ঘটলো। কি ঘটলো 1905-এ? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হলো। তাহলে এতদিন 1885 থেকে 1905 অব্দি তারা খুব মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস খুব ভালো সার্ভিস দিয়েছে। তো তার একটু রেজাল্ট বা তার একটু মানে রিপারকেশন কিছু তো দেওয়া উচিত। এই জন্য 1905-এ কি করা হলো? বঙ্গভঙ্গ করা হলো। এবার এই বঙ্গভঙ্গ যখন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল কি কোন ভাইসরয়? প্রত্যেকে জানি, বলো।
জন। লর্ড কার্জন। কিন্তু এটা বঙ্গভঙ্গ যখন কার্যকরী করা হয় তখন ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন নয়, কিন্তু মনে রাখবে লর্ড মিন্টো। মেয়র এরপর লর্ড মিন্টো এসেছিল তো আমাদের এরপরে কে এসেছিল তোমার হচ্ছে লর্ড কার্জনের পরে? লর্ড মেয়র বোধহয়। মিও এসেছিল না মিন্টো এসেছিল? এটা তো 1909-এ। হ্যাঁ, লর্ড মিন্টোই তো 1909 তো লর্ড মিন্টো, তো মিন্টোই তো তখন ছিল। তার লর্ড মায়ো কি তার মাঝে হ্যাঁ, এসেছিল? মিন্টো, লর্ড মিন্টো। লর্ড মিন্টো, লর্ড মায়ো তো নয়। লর্ড মায়ো তো নয়। আচ্ছা, ওকে, তো হচ্ছে এটা মনে রাখবে, যখন বঙ্গভঙ্গ গৃহীত হয় বা ঘোষণা করা হয় তখন কিন্তু লর্ড কার্জন ছিল, আর যখন কার্যকরী করা হয় তখন কিন্তু লর্ড মিন্টো ছিল। মানে ঘোষণা করার পরে লর্ড কার্জন কিন্তু চলে গিয়েছিল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে পরীক্ষার বা কোশ্চেনে কি জানতে চাইছে, যে বঙ্গভঙ্গ ঘোষণার করার কথা জানতে চাইছে না কার্যকরী করার কথা জানতে চাইছে। এটা কিন্তু প্রচুর ভুল হয়, ঠিক আছে, খেয়াল রাখবে। তো যাই হোক, তো বঙ্গভঙ্গের কথাটা আমরা একটু ডিসকাস করি যে কি হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ কবে ঘোষণা করেছিল লর্ড কার্জন? 1905-এর কত তারিখ? ডেটটা জানতে হয়। ঘোষণা করেন 16ই জুলাই। ওকে, ডেটটা কিন্তু লাগবে। কবে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়? 1905-এর 16ই জুলাই। আর কার্যকর করা হয় কবে? 1905-এর যে রাখি বন্ধন হলো 16ই অক্টোবর। ঠিক আছে, মনে রাখার সুবিধা, এই জন্য 16 দুটোই কিন্তু 16, একটা জুলাই মাসে একটা অক্টোবর মাসে, মনে থাকবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। 1905-এর 16ই জুলাই আর 1905-এর 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী করা হয়েছিল। দুটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। 1905 16 জুলাই আর 16 অক্টোবর, বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন পাবে। এবার এই যে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল যেটা 16ই অক্টোবর, এটাকে কার্যকরী করা হয়, এটা মানে কার্যকরী করার যেদিন হয় সেটা কোথায় হয়েছিল? কার্যকরী যে করার জন্য যে মানে এই যে মানে ঘোষণা বা যে কার্যকরী করার জন্য একটা যে কি বলবো যেটাকে মানে টোটালি যেটাকে বলা হলো, এটা হয়েছিল কোথায়? বা বঙ্গভঙ্গ ঘোষণা বা কার্যকরী করার জন্য যে একটা মানে একটা ভিত্তি স্থাপন তো করতে হয়, যে যেটাকে মানে বলা হয় যে বলে বলে দেওয়া হলো, সে পার্টিকুলার স্থান যদি বলা হয় যে কোথায় হয়েছিল, তাহলে মনে রাখবে যে কলকাতার ফেডারেশন হল। ঠিক আছে, প্লেসটা মনে রাখবে, কলকাতার ফেডারেশন হল, যেখানে এটাকে কার্যকরী করা হয়েছিল। স্থানটা কোথায়? কলকাতার ফেডারেশন হল। আচ্ছা, এই বঙ্গভঙ্গ যে ঘটনাটাকে, এটাকে আমাদের একজন বিখ্যাত মানে একজন আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটা এই সম্পর্কে মন্তব্য করেছিল, বলতে পারবে? এস এন ব্যানার্জি এটাকে কি বলেছিল? এটা প্রচুরবার পরীক্ষায় পড়ে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গকে কি বলেছিল? বলেছিল গুরুতর জাতীয় বিপর্যয়। ঠিক আছে, বলেছিল গুরুতর জাতীয় বিপর্যয়। এবার কোশ্চেনটা হচ্ছে যে গুরুতর জাতীয় বিপর্যয় যে এস এন ব্যানার্জি বলেছিল, এটা তিনি কোথায় বলেছিলেন? এটা নিশ্চয়ই ডাইরেক্ট মানে কোথায় বলেছিলেন? একটা পত্রিকায় তিনি এটা পাবলিশ করেছিলেন, বলতে পারবে কোন পত্রিকা পাবলিশ করতেন এস এন ব্যানার্জির ফেমাস পত্রিকা? বেঙ্গলি। ভেরি গুড, বাহ, এই তো ভেরি গুড, এই তো এরকম ইনফরমেশন দিবে যে বেঙ্গলি পত্রিকায়। দ্যাট ইজ দ্য ভেরি গুড কোশ্চেন, বেঙ্গলি পত্রিকায়। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, অপশনে বেঙ্গলি দেবে, তারপর আরো সমাচার দর্পণ থেকে শুরু করে আরো অনেক বন্দে মাতরম পত্রিকা দেবে। খেয়াল রাখবে যে বেঙ্গলি পত্রিকায় এস এন ব্যানার্জি কিন্তু বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছিল। স্পেসিফিক অ্যান্সার কিন্তু এখানে লাগবে। ওকে, এবার যেদিন এই বঙ্গভঙ্গটা কার্যকরী হয়েছিল সেই দিন আমাদের বাংলাতে কি হয়েছিল? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটটা একটু বলবেন ডিটেলসে? অবশ্যই অবশ্যই ভুলে অবশ্যই গেছি। অবশ্যই 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 বলবো। আমি আগে এই কমেন্টগুলো বলে দিই, তারপর আমি বলবো যে কার্জন কেন করেছিল। ঠিক আছে, কার্জন কেন করেছিল সেটা আমি অবশ্যই বলছি। আচ্ছা, প্রেক্ষাপটটাই প্রথমে একটু বলে দিই তাহলে। দেখো, প্রেক্ষাপটটাই বলে দিই। দেখো, প্রেক্ষাপটের মধ্যে আমি বলবো যে কিসের জন্য যে বঙ্গভঙ্গ কেন করেছিল কার্জন।
তো কার্জন বঙ্গভঙ্গ করার পিছনে কার্জনের কিছু যুক্তি ছিল, ঠিক আছে, কার্জনের কিছু যুক্তি ছিল, আর যেখানে আমাদের এদের কিছু যুক্তি ছিল, যে হচ্ছে অরিজিনাল কিছু যুক্তি ছিল, যে প্রেক্ষাপটের মধ্যে যে সেই সময় আমাদের যে আমরা দেখেছি যে 1876 কি গড়ে উঠেছিল আমরা বলেছি, বলো, জানো প্রত্যেকে? ভারত সভা, তাই তো? তাহলে ভারত সভা ছিল একটা বড় অর্গানাইজেশন যেটা এস.এন ব্যানার্জি তৈরি করেছিল। তাহলে এস.এন ব্যানার্জির ভারত সভা তৈরি হওয়ার জন্য ভারতীয়দের মধ্যে দুটো জায়গা ছিল যেই জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে সব থেকে বেশি আন্দোলন হতো। একটা হচ্ছে বেঙ্গল, আর একটা কোন জায়গা? পাঞ্জাব। ওকে, মনে রাখবে সব থেকে বেশি আন্দোলন হতো বেঙ্গল এবং পাঞ্জাবে। ফলে এই দুটো জায়গা ব্রিটিশদের কাছে সব থেকে বেশি থ্রেট ছিল। এর মধ্যে সব থেকে বেশি থ্রেট তারা পেয়েছিল কোথা থেকে? বেঙ্গল থেকে। এই জন্য কার্জন চাইছিল যে বেঙ্গলকে যদি আমি ভাগ করে দিই, যদি ডিভাইড করে দিই, তাহলে বাঙালিদের মধ্যে ঐক্য বিনষ্ট হবে। ওকে, তাহলে এই ঐক্যটাকে ভাঙার জন্য কার্জন চাইছিল ভাঙতে। কারণ তিনি বললেন কি, যে বললেন যে হিন্দু মুসলিমকে আলাদা করো, যে হিন্দুদের জন্য একটা আলাদা অংশ দেব, মুসলিমদের জন্য একটা আলাদা অংশ দেব। তাহলে কি হবে? হিন্দু মুসলিমদের মধ্যে যখনই ডিভিশন তৈরি হয়ে যাবে, তাহলে তারা নিজেদের মধ্যে লড়াইতেই ব্যস্ত থাকবে, যেটা এখন হচ্ছে, যে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক লড়াইয়েই ব্যস্ত থাকবে। আমরা কি করছি না করছি সেদিকে তারা এত মাথা ঘামাবে না। এই জন্য তারা কি করলো, যে হিন্দু মুসলিম এর মধ্যে ডিভিশন করার জন্য, হিন্দু মুসলিমদের মধ্যে যাতে ডিভিশন হয়, যে তারা যাতে এই যে লড়াই করেই মানে নিজেদের মানে করতে থাকে, নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, এই জন্য তিনি চেয়েছিলেন কি হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের বঙ্গভঙ্গ করেছিলেন। এটা ছিল অরিজিনাল কারণ। কিন্তু তিনি ঘোষণা করলেন যে আমি এটা কেন করছি, যে এত বড় বাংলা, এত বড় বাংলাকে আমি যদি শাসন করতে আমার সমস্যা হচ্ছে, যে বাংলার জনসংখ্যা অত্যাধিক জনসংখ্যা রয়েছে, অত্যাধিক জনসংখ্যা রয়েছে, সেই জন্য আমার শাসন করতে অসুবিধা হচ্ছে, এবং অত্যাধিক জনসংখ্যার জন্য আমি বাংলাকে ভাগ করছি। এটা ছিল কার্জনের যুক্তি। ওকে, এটা ছিল কার্জনের যুক্তি। কার্জনের যুক্তি ছিল যে অত্যাধিক জনসংখ্যার জন্য আমি বাংলাকে ভাগ করতে চাই। কিন্তু আসল কারণ ছিল বাংলাতে যে মানে জাতিভেদ, মানে জাতিগত, যেটাকে আমরা ইম্পেরিয়ালিজম বলে থাকি, যে ভারতের যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ ইনক্রিজ হওয়ার কারণে কার্জন কিন্তু ভাগ করেছিল। দ্যাট ইজ মেন কারণ। এছাড়া আরো একটা কারণ, এই জন্য তার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ করা, এটা ছিল তার প্রধান উদ্দেশ্য। আর কার্জনের যুক্তি ছিল যে আমি অত্যাধিক জনসংখ্যার জন্য ভাগ করছি। এবার তার পদক্ষেপ, তাহলে এর জন্য তিনি কি করলেন? তাহলে পদক্ষেপ, বেঙ্গলকে শুধু ভাগ তো এসে আমাদের করলো, বেঙ্গলকে ভাগ করলো কেসে? লর্ড মিন্টো এসে ভাগ করলো। তাহলে কার্জন কি পদক্ষেপ নিয়েছিল? কার্জন নিশ্চয়ই কোনো একটা স্টেপ করে গিয়েছিল। কার্জন কি করেছিল? বাংলার সাথে বিহার এবং উড়িষ্যাকে যুক্ত করলো। বাংলা, বিহার এবং উড়িষ্যাকে একসাথে মার্জ করে দিল। ফলে কি হলো? বাংলায় যেটা হলো, বাংলা কি হলো? মাইনরিটি হয়ে গেল। যখনই একটা বড় জায়গায় বড় কাউকে যুক্ত করা হবে, সেই জায়গায় বাংলার যে কথাবার্তা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে? মাইনরিটি হয়ে যাবে। তাহলে মাইনরিটি তৈরি করার জন্য কার্জন কি করলো? বাংলা, বিহার এবং উড়িষ্যাকে সংযুক্ত করলো। তাহলে সংযুক্ত করার সাথে সাথে মানে তাদের মানে ভোট বলো বা সমস্ত জায়গায় বলো, বাংলা কি হলো? আস্তে আস্তে মাইনরিটি বা উইক হয়ে গেল, এবং তার সাথে সাথে দেখলো যে এদের মধ্যে যদি সেপারেট করে দেওয়া হয়, তাহলে এরা আর আমাদের সাথে কোনো রকমের ঝামেলা করতে পারবে না। ওকে, এই ছিল কার্জনের স্টেপ। বুঝতে পারলে কি কিসের জন্য কার্জন করলো? ক্লিয়ার প্রত্যেকে? ওকে, আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে বঙ্গভঙ্গর আমরা প্রেক্ষাপটটা ডিসকাস করলাম, উদ্দেশ্যটা ডিসকাস করলাম, কার্জনের যুক্তিটা বললাম, কার্জনের পদক্ষেপটা বললাম, ঘোষণা কবে হলো বললাম, কার্যকরী কবে হলো, স্থান কবে, এস.এন ব্যানার্জি কি কমেন্ট করেছেন সেটা আমরা বললাম। এবার এই বঙ্গভঙ্গের যে ভারতীয়দের কিছু স্টেপ, ভারতীয়রা এর কিছু তো স্টেপ গ্রহণ করবে। তাহলে ভারতীয়দের যে পদক্ষেপ, ভারতীয়রা কি কি করেছিল, বা এই সংক্রান্ত ভারতীয়রা কি কি রিপার্কেশন দিল, ভারতীয়দের দিক থেকে নিশ্চয় কিছু রিপার্কেশন আসবে। সেই রিপার্কেশন গুলো ভারতীয়রা কি কি করেছিল, তার মধ্যে ফার্স্ট অফ অল, প্রথমে কি হয়েছিল? সারা ভারতে যেদিন বঙ্গভঙ্গ হয় সেগুলো হচ্ছে অরন্ধন হয়েছিল। অরন্ধন মানে কোনো কিছু রান্না হবে না, তাহলে অরন্ধন পালিত হয়। তাহলে এই অরন্ধন পালিত হয় কার ডাকে? কেউ বলতে পারবে? এটা পরীক্ষায় প্রচুর আসে। তিনি ছিলেন রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। রমেন্দ্র সুন্দর
ত্রিবেদী, ওকে, রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে অরন্ধন উৎসব পালিত হয়েছিল সারা ভারত, আমাদের সারা বাংলাতে। বললো যে অরন্ধন পালন করা হবে, কার ডাকে? রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর ডাকে অরন্ধন উৎসব পালিত হলো। সেখানেই শেষ নয়, আরো কি হলো, যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? রাখি বন্ধন। এটা আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন অনুষ্ঠান করলেন, যে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বা এটাকে বজায় রাখার জন্য তিনি কি করলেন? আমাদের এই 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন? রাখি বন্ধন পালন করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো পরীক্ষায় ডাইরেক্ট এইভাবে কোশ্চেন আসবে যে রাখি বন্ধন অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর কবে করেছিলেন। তাহলে তুমি সেই ডেটা মনে থাকলেই বঙ্গভঙ্গ কার্যকরী করার দিনও মনে থাকবে, তাহলে ঘটনা দেখো মনে রাখবে, তাহলে কিন্তু টোটাল জিনিসটা মনে থাকবে। ওকে, এবার দেখো এই যে আমাদের যে এই যে আন্দোলনটা হয়েছিল, বঙ্গভঙ্গ যে হয়েছিল, সেই বঙ্গভঙ্গের মধ্যে বঙ্গভঙ্গ যেটা হচ্ছে আমাদের মানে হয়েছিল বা বলা হয়েছিল, তার রেসপেক্টিভে আমাদের কি হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছিল, তাই তো? স্বদেশী আন্দোলন হয়েছিল। এবং এই যে স্বদেশী আন্দোলন হয়, আচ্ছা এতটা প্রত্যেকে লিখেছো? তাহলে আমি স্বদেশী আন্দোলনটা পরের পেজে বলছি। ডান প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের কি হলো? যে স্বদেশী আন্দোলনের ঘোষণা করা হলো, যে ভারতীয়রা কি করলো? স্বদেশী আন্দোলন শুরু করলো। তাহলে এই স্বদেশী আন্দোলনটা তিনটা ধারাতে ভাগ ছিল, মানে এটাকে ভাগ করতে পারি যে তিন ধরনের, যে প্রত্যেকে আন্দোলন একই রকম করে না, প্রত্যেকে আন্দোলনের এক একটা পদ্ধতি থাকে। যেমন আমাদের হচ্ছে গান্ধীজি আর আমাদের হচ্ছে বলো সুভাষচন্দ্র বসুর মধ্যে একটা কথা বলেছিল যে আমরা চাইছি এক, প্রত্যেকেরই দুজনেরই উদ্দেশ্য ছিল যে ভারতের স্বাধীনতা আনা, কিন্তু দুজনের পথ ছিল আলাদা। একজন চাইতো অহিংসার পথে, একজন চাইতো হিংসার পথে। যেরকম এই স্বদেশী আন্দোলনেও বিভিন্ন রকম তিনটে পদ্ধতিতে বা তিন রকম ভাবে কি হতো? স্বদেশী আন্দোলনটা কার্যকর করা হয়েছিল। একটা ছিল কি গঠনমূলক, একদিকে হতো কি গঠনমূলক, যেখানে গঠনমূলক যে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা করা হবে। আরেকটা হবে আমাদের হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ। বলছি জিনিসগুলো কি আমি এক্সপ্লেন করছি, তার সাথে সাথে এর রেসপেক্টিভে কি কি কার্যকরী করা হয়েছে সেটাও বলছি। নিষ্ক্রিয় প্রতিরোধ। আর নাম্বার 3 ছিল বিপ্লবী সন্ত্রাসবাদ। বিপ্লবী সন্ত্রাসবাদ। ওকে, দেখো তো এই তিন ধরনের হচ্ছে আমাদের রয়েছে, তিন ধরনের আমাদের স্বদেশী আন্দোলন ছিল। একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ, আর একটা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। এবার এই তিনটে জায়গায় কি কি স্টেপ করা হলো, কি কি জিনিস হলো, সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, দেখো তো প্রথমে যেটা বলছে গঠনমূলক। তো গঠনমূলক মানে কি হবে? এখানে এটাকে আমরা বলতে পারি এটা একটা ইতিবাচক ছিল, মানে পজিটিভ ছিল, যে সরি এটা ছিল একটা ইতিবাচক, বা যেটাকে আমরা বলবো যে পজিটিভ অ্যাপ্রোচ ছিল। নিষ্ক্রিয় প্রতিরোধ এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, এটা আমাদের যে নেতিবাচক, নেতিবাচক বা এটা আমাদের নেগেটিভ, এটা আমাদের নেগেটিভ কনসেপ্ট ছিল। এবার দেখো তাহলে ইতিবাচকের মধ্যে আমরা কি কি বলতে পারি? মানে ভাবতে পারি যে আমরা বিদেশিদের জিনিস মানে ইংরেজদের জিনিস না নিয়ে আমরা কি করব, যে দেশীয় জিনিসের উপর বেশি ফোকাস করা শুরু করব। মানে বিদেশিদের বা ইংল্যান্ডের জিনিস ইউজ না করে আমরা কি করব, দেশীয় জিনিস ইউজ করব। সেই জন্য কি করা হলো, যে আমাদের বেঙ্গল কেমিক্যাল কারখানা তৈরি করা হলো। হ্যাঁ, বেঙ্গল কেমিক্যাল ফ্যাক্টরি কে তৈরি করেছিল? পারা উচিত। বেঙ্গল কেমিক্যাল ফ্যাক্টরি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ভেরি গুড। কবে?
আচার্য প্রফুল্লচন্দ্র রায় কবে বানায়? 1876-73 অত হবে। অত আগে নয় গো, 1901-এ, 1901, ঠিক আছে, 1901-এ। 1901-এ আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি করলেন? বেঙ্গল কেমিক্যাল কারখানা তৈরি করলেন, ঠিক আছে, যেটা প্রথমে 1901-এ তৈরি হলো এবং সেটা পপুলার হলো কোন সময়? আমাদের বঙ্গভঙ্গের পরে, বঙ্গভঙ্গ যখন চললো, স্বদেশী আন্দোলনের সময় এটা কি হলো? পাওয়ারফুল বা সবার নজরে এলো যে এরপর আমরা যে ওষুধ বা মেডিসিনের জন্য আমরা আর তাদের উপর ডিপেন্ড করব না, আমরা নিজেরাই তৈরি করা শুরু করব। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল ফ্যাক্টরি। নাম্বার 2 কি তৈরি করা হলো? যে আমাদের ন্যাশনাল সোপ ফ্যাক্টরি, মানে হচ্ছে জাতীয় সাবান কারখানা। জাতীয় মানে সাবান যেটা হবে, সোপ সাবান যেটা হবে, আর যেটা হচ্ছে চামড়া মানে লেদার, দুটো কারখানাই তৈরি করা হলো, জাতীয় সাবান কারখানা আর জাতীয় চর্ম কারখানা, ঠিক আছে, এই দুটো তৈরি করা হলো। মানে এটা ভারতেই তৈরি হবে। এটা তৈরি করা হলো কবে? এটাও বানানো হলো 1901-এ, 1901-এ। এটা কে বানালো? এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। বানিয়েছিল ডক্টর নীলরতন সরকার। তার নাম লিখবে ডক্টর নীলরতন সরকার। নীলরতন সরকার, ডক্টর নীলরতন সরকার এটা বানিয়েছিলেন। তাহলে এই দুটো ছিল দুটো অ্যাপ্রোচ যেটা আমাদের স্বাধীনতা সংগ্রাম বা হচ্ছে স্বদেশী আন্দোলনে এগুলো ফোকাস করেছিল। এছাড়া আরো একটা জিনিস তৈরি হয়েছিল এই সময়ে, স্বদেশী আন্দোলনের সময়, সেটা ছিল আমাদের স্বদেশী জাহাজ কোম্পানি, মানে নিজেদের দেশেই জাহাজ তৈরি করা হবে, স্বদেশী জাহাজ কোম্পানি। এটা তৈরি করা হলো কবে? 1906, 1906। এটা তৈরি করেছিল কে? তারকনাথ ঠাকুর। না, এটা ছিল চিদম্বরম পিল্লাই। নামটা নামটা জানো? চিদম্বরম পিল্লাই নামটা শুনেছিলে? এই দুদিন আগে আমি বলেছিলাম। চিদম্বরম পিল্লাই মাদ্রাজ, এটা একটা কনস্ট্রাকটিভের মধ্যে ছিল। আর হচ্ছে নাম্বার 4, আরেকটা জিনিস বানানো হয়েছিল এই সময়, ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টাটা, ঠিক আছে। 1907-এ আমাদের জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গঠন হয়েছিল। জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কবে তৈরি হয়? 1907, ঠিক আছে। কে তৈরি করেছিল? টাটার ফাউন্ডার কে? বলো। জামশেদজি টাটা। জামশেদজি টাটা, ঠিক আছে, জামশেদজি টাটা। তাহলে এগুলো আমাদের দেখো স্বদেশী, মানে যেগুলো আমাদের দেশে তৈরি হয়েছিল, জামশেদজি টাটা এগুলো তৈরি করেছে। তাহলে এগুলো আমাদের স্বদেশী আন্দোলনের দিক থেকে যে ফাউন্ডেশন বা প্রতিষ্ঠা, গঠনমূলক স্বদেশীর মধ্যে এগুলো আমাদের তৈরি হয়েছিল, ফাউন্ডেশন। ওকে। আর এছাড়া এগুলো ছাড়াও আমাদের আরো কিছু স্বদেশী, যেগুলো তো আমাদের জাস্ট ফ্যাক্টরি তৈরি হলো, ঠিক আছে, এগুলো ছাড়া আমাদের আরো দুটো সংগঠন তৈরি হয়েছিল শিক্ষার দিক থেকে, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এডুকেশন। এডুকেশনের দিক থেকে কি হয়? এডুকেশনের দিক থেকে তৈরি করা হয় আমাদের ডন সোসাইটি। কে বানিয়েছিল ডন সোসাইটি? সতীশচন্দ্র। বানিয়েছিল সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভেরি গুড, সতীশচন্দ্র মুখার্জি। এটাও কিন্তু আমাদের এই ইতিবাচকের মধ্যেই পড়ছে, ঠিক আছে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ইতিবাচকের মধ্যেই পড়ছে। আর হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি, কে বানিয়েছিল স্বদেশ বান্ধব সমিতি? লাগবে কিন্তু এগুলো। অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত। ওকে।
হয়েছে? হ্যাঁ স্যার। দেখো, এগুলো ছিল আমাদের ফাউন্ডেশন বা প্রতিষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ইতিবাচক বা যেগুলো আমাদের এর মধ্যে পড়ছে, ঠিক আছে, যেগুলো আমাদের মানে গঠনমূলকের মধ্যে আমরা পড়ছি। এবার কিছু নিষ্ক্রিয় প্রতিরোধ, মানে যেগুলো আমাদের কিছু নেতিবাচকের মধ্যে আমরা ডিসকাস করব কি করা হয়েছিল। নেতিবাচকের মধ্যে আমরা ডিসকাস করব যে এই সময় নেতিবাচকের মধ্যে বিশেষ ছিল কি কিছু সংবাদপত্র, যে সংবাদপত্রের মাধ্যমে তারা কি করতো, প্রতিরোধ গড়ে তুলতো, যে সবার মধ্যে এর একটা ব্যাড ইম্প্যাক্ট আনার চেষ্টা, যেটা হচ্ছে এর নেতিবাচকের কনসেপ্টের মধ্যে পড়ে। তাহলে এই সময় কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশিত হয় বা এদের অবদান আমাদের গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে প্রত্যেকেই জানি, আমি বলবো তোমরা বলবে সঞ্জীবনী। বলো তো সঞ্জীবনী পত্রিকা। কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র, ভেরি গুড। সঞ্জীবনী পত্রিকা, কৃষ্ণ কুমার মিত্র। সেকেন্ড, কৃষ্ণ কুমার মিত্র। বেঙ্গলি, আমরা প্রত্যেকেই একটু আগে বললাম বেঙ্গলি, বলো। প্রেমনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভেরি গুড। নেক্সট আমাদের বন্দে মাতরম, এই সময় পাবলিশ করতো, মানে বন্দে মাতরম অনেক দিনের একটা পত্রিকা, এই সময় যখন পাবলিশ হতো এর সম্পাদক ছিল অরবিন্দ ঘোষ, ঠিক আছে। অনেকেই বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিল, তার মধ্যে এই সময়ে বন্দে মাতরম পত্রিকা অরবিন্দ ঘোষ সম্পাদনা করতেন। যুগান্তর, ভূপেন্দ্রনাথ দত্ত। আর এটা তো প্রত্যেকে পারবে আশা করি, সন্ধ্যা। বলো, সন্ধ্যাটা পারবে? ব্রহ্মবান্ধব ব্রহ্ম উপাধ্যায়। বান্ধব উপাধ্যায়, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। তাহলে এগুলো ছিল এই সময়ের নেতিবাচক যে সংবাদপত্রের ভূমিকার মধ্যে অন্যতম। কৃষ্ণকুমার মিত্র, তারপর কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, সুরেন্দ্রনাথ ব্যানার্জির বেঙ্গলি, অরবিন্দ ঘোষের বন্দে মাতরম, ভূপেন্দ্রনাথ দত্তের যুগান্তর, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সান্ধ্য পত্রিকা। তাহলে এগুলো ছিল এই সময়ের গুরুত্বপূর্ণ কিছু পত্রিকা, যেগুলো আমাদের নেতিবাচক বা নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে অন্যতম কাজ করেছিল। ওকে, এবার দেখো এই সময়ে কিছু মানে সংবাদ বিপ্লবী সন্ত্রাসবাদের মধ্যে কিছু কিছু কাজ হয়েছিল। বিপ্লবী সন্ত্রাসবাদের মধ্যে কি কি কাজ হয়েছিল, তার মধ্যে কিছু সংগঠন গড়ে উঠেছিল এই সময়। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কি, অনুশীলন সমিতি ছিল। অনুশীলন সমিতি, যেটা আমরা পরে অনুশীলন সমিতি সম্পর্কে পড়বো। অনুশীলন সমিতি কবে গঠিত হয়, কিভাবে হয়, আমরা একটু পরে ডিসকাস করব অনুশীলন সমিতি। যুগান্তর দল, ঠিক আছে। আর তাছাড়া আরো একটা বিখ্যাত যে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি, এরা কাকে মারতে গিয়েছিল? কিংসফোর্ড। কিংসফোর্ড, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল। ওই যুগান্তর পত্রিকাটা কি যুগান্তর দল থেকেই বার করতো? হ্যাঁ, যুগান্তর দল থেকে বলতে কি, ভূপেন্দ্রনাথ দত্তের, মানে দেখো প্রত্যেকটা যে পত্রিকা হতো সেগুলো মানে ম্যাক্সিমামই কোনো না কোনো দলের, মানে যে কোনো দল কি কাজ করছে বা সংগঠন কি কাজ করছে সেগুলো রিপ্রেজেন্টেশনের জন্যই মেনলি এরা করতো, ঠিক আছে। যেরকম যুগান্তর দল ছিল, তারাই যুগান্তর পত্রিকা সম্পাদনা ভূপেন্দ্রনাথ দত্ত সেগুলোর হয়ে করতেন। ওকে, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চকি। আচ্ছা, এখানে ক্ষুদিরাম বসু তারপরে ফাঁসি হয়েছিল, কবে হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসির ডেট? 11ই আগস্ট 1908। 11ই আগস্ট 1908। আগের দিন বলেছিলাম তাই না? ওকে, ফাঁসি, এটা আমাদের ডেটটা লাগে। আচ্ছা, ক্ষুদিরাম বসু কি নামে পরিচিত, এপিথেট বলেছিলাম মনে আছে? অগ্নি শিশু। অগ্নি শিশু, ভেরি গুড।
ওকে, আচ্ছা এতটা প্রত্যেকে লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে এত কিছু হলো, এত কিছু আন্দোলন হলো, এর রিপারকেশন নিশ্চয়ই নিশ্চয়ই কিছু হবে, এর ফলাফল কিছু একটা হবে। তাহলে এর ফলাফল কি হলো? এই যে বঙ্গভঙ্গ হলো, এর ফলাফল কি হলো? যে এতদিন ধরে আন্দোলন চললো, তার ফলাফল কিছু একটা আমাদের বলতে হবে যে এর ফলাফল কি হয়েছিল। তো সেই ফলাফলের মধ্যে আমরা বলবো এই বঙ্গভঙ্গের ফলাফল হিসেবে কি হলো, যে সরকার কি হলো, বঙ্গভঙ্গকে আলটিমেটলি রদ করার সিদ্ধান্ত নিল। তাহলে বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911। 1911-তে। তাহলে 1911 খ্রিস্টাব্দে এসে বঙ্গভঙ্গ রদ করা হয়। তখন ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, সেকেন্ড, ঠিক আছে, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময় কি হলো, আমাদের বঙ্গভঙ্গকে রদ করা হলো। কবে? 1911-তে। এত স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বঙ্গভঙ্গকে আলটিমেটলি 1911 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ এসে এটাকে রদ করার কথা ঘোষণা করলেন, যে না, বাংলা বিভক্ত হবে না, বাংলা একইভাবে কাজ করবে, ঠিক আছে। এবং এর ফলে তারপরে কি হলো, 1911-তে কি হলো, আমাদের যে ক্যাপিটাল স্থানান্তর করা হলো, রাজধানীর স্থানান্তর করা হলো। যেটা কোথাও হলো, কলকাতা থেকে দিল্লিতে। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হলো। দিল্লি দরবার করে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করা হলো 1911-তে, ঠিক আছে। দেখো এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো? নোট ডাউন করে নাও, তাহলে আমি তারপরে নরমপন্থী চরমপন্থীর ভাগটা ডিসকাস করব। হয়েছে স্যার। এটা ক্যাপিটাল ট্রান্সফার। ওকে, এবার দেখো তো এরপরে কি হলো, যে আমাদের প্রথমেই দেখলাম, দেখো কংগ্রেস একত্রিতভাবেই কাজ করতো, কিন্তু এরপর কি হলো, আমাদের কংগ্রেস বিভক্ত হয়ে গেল দুটো ভাগে। কংগ্রেস বিভক্ত হয়ে গেল দুটো ভাগে, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। একটা ভাগ হলো নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। তাহলে এই যে নরমপন্থী আর চরমপন্থীর যে ভাগ হলো, এটা কবে হলো প্রত্যেকেই জানো? বলো, কবে ভাগ হলো নরমপন্থী চরমপন্থী ভাগ? 1907 সুরাট অধিবেশন। 1907, 1907, 1907-এর সুরাট অধিবেশনে কংগ্রেসের মধ্যে ডিভিশন হলো। কংগ্রেস বিভক্ত হয়ে গেল নরমপন্থী এবং চরমপন্থীতে। তাহলে ভাগ হলো 1907, 1907-এর, যেটাকে আমরা সুরাট বিচ্ছেদ বলে থাকি। সুরাট বিচ্ছেদ। তাহলে এই সুরাট বিচ্ছেদে কংগ্রেসের মধ্যে ভাগ হলো নরমপন্থী এবং চরমপন্থী। তাহলে যদি বলে সুরাট বিচ্ছেদের কারণ তোমরা কি বলবে, কেন ভাগ হয়েছিল? কারণ কি বলবে? সুরাট বিচ্ছেদের কারণ কি বলবে? দুজনের স্বাধীনতা পাওয়ার মানে পদ্ধতিটা আলাদা আলাদা ছিল। তাহলে এতদিন এতদিন হলো, হঠাৎ করে 1907-এই কেন হলো? পরে হতে পারতো, দুদিন আগে হতে পারতো। হোয়াই 1907, 1907? 1900-তেও হতে পারতো, কেন 1907-এই কেন পার্টিকুলারলি হলো, তাই না? 1904-এ হতে পারতো। চরমপন্থীর সভাপতি নির্বাচিত হয়েছিল। হ্যাঁ, এটা একটা বড় কারণ, যে আমাদের সব থেকে বড় সুরাট বিচ্ছেদের কারণ ছিল বঙ্গভঙ্গ, ঠিক আছে। বঙ্গভঙ্গ যখন হয়, বঙ্গভঙ্গের পরে আমরা দেখলাম যে স্বদেশী মুভমেন্টটা যে হলো, এই স্বদেশী মুভমেন্টে নরমপন্থীরা চাইলো একরকম কাজ বা একরকম ভাবে বিক্ষোভ করতে, আর চরমপন্থীরা চাইলো একটু অন্যরকম ভাবে আন্দোলন করতে। ফলে তারা নরমপন্থী এবার ডিসিশন কে নিবে, যে সভাপতি হবে সে ডিসিশন নেবে। ফলে নরমপন্থী চাইবে যে তাদের লোক সভাপতি হোক, আর চরমপন্থী বলবে যে তাদের লোক সভাপতি হোক। ফলে এই কারণে কি হলো, তাদের মধ্যে মত পার্থক্য হয়। যে তাহলে তারা চাইছিল যে 1907-এ যখন সুরাট অধিবেশন হলো, তখন তারা চাইছিল যে চরমপন্থী থেকে তাদের নেতা নির্বাচন হোক, আর এরা চাইছে নরমপন্থী থেকে নেতা, মানে নেতৃবর্গের মধ্যে আন্দোলন হলো। তার একটা বড় কারণ, সুরাট বিচ্ছেদের বড় কারণ ছিল কি? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, দ্যাট ইজ দ্য মেন কজ। ওকে, এই সংক্রান্ত আন্দোলনের জন্য যে কি নীতি গ্রহণ করবে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে,
সেই নীতি নির্ধারণ করা নিয়েই তাদের মধ্যে মতপার্থক্য হলো এবং সেপারেশন হলো। এবার এর রেসপেক্টে আমাদের কিছু কজ, যে এই যে চরমপন্থী ভাবধারা, এই যে দুটো ভাবধারা ছিল, নরমপন্থী ভাবধারা আর চরমপন্থী ভাবধারা, এই চরমপন্থী ভাবধারাটা এলো কোথা থেকে? জানতে চাইবে যে এই চরমপন্থী ভাবধারা, সবাই তো প্রথম থেকে নরমপন্থী ছিল, হঠাৎ করে কেন মনে হলো যে আমাদের যে নরমপন্থীর মাধ্যমে আমরা স্বাধীনতা পাচ্ছি না, আমাদের চরমপন্থী যে ভাবধারা, এটা কোথা থেকে এলো? এর পেছনে কার মানে অবদান রয়েছে? অবদানের মধ্যে আমরা বলবো যে দুজন বিখ্যাত, মানে তিনজনের কথা, আমি তিনজনের নাম বলবো, ফেমাস তিনজন লোক যাদের এদের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল। নাম্বার 1, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলে স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করেছিল? কিচ্ছু তো করেনি। আবার আপনি বলছেন স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকজন ছিল স্বামী বিবেকানন্দ। বলো বলো বলো। আমি যে আরেকজন স্বামী বিবেকানন্দ, আর একটা কি অরবিন্দ ঘোষ বা লালা লাজপত রায়, এরকম কি না, একটু লালা লাজপত রায়, দেখো এই টাইমটা আমি কোথায় বলছি, 1907-এর কথা বলছি, ঠিক আছে? তখন লালা লাজপত রায় বা এরা এতটা পাওয়ারফুল হয়নি, মানে এদের যে পাওয়ারটা, এটা কিন্তু পরে এসেছে, মানে 1916-র পরে, মানে লখনৌ প্যাক্ট, মানে গান্ধীজি আসার পরে, বা ওই টাইম থেকে ওরা পাওয়ারফুল হয়েছে। এটা কিন্তু তার আগের কথা বলছি, বুঝতে পারছো কোন সময়ের কথা বলছি? ওই সময় লালা লাজপত রায় কিন্তু ওই সময়ের ছিল না, ওকে? ওদের যে প্যাক্ট, ওটা পরে হয়েছে। অরবিন্দ ঘোষ যদি বলো, এরা কিন্তু পরে, মানে এই 1915-র পরে, গান্ধীজি আসার পরে, মানে চম্পারণ সত্যাগ্রহ, এইগুলোর পরে অরবিন্দ ঘোষ, এদের কনসেপ্ট। এই সময়ের ভাবধারা ছিল তিনজন, একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, আরেকজন ফেমাস লোক ছিল দয়ানন্দ সরস্বতী, ওকে? দয়ানন্দ সরস্বতী। তাহলে এই যে মানে এই যে আমাদের এই তিনজন লোকের কথা বলছি, এরা ছিল সব থেকে মানে মানে এদের ভাবধারা। এবার বললো এরা কিন্তু ডাইরেক্টলি কিছু করেনি, এরা তাহলে কি করেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডাইরেক্ট কোনো আন্দোলন করেছে? স্বামী বিবেকানন্দ ডাইরেক্ট কোনো আন্দোলন করেছে? দয়ানন্দ সরস্বতী করেছে, কিন্তু তার আন্দোলনটা একটু অন্যরকম ছিল, শুদ্ধি আন্দোলন ছিল। তাহলে আমি কেন এদের কথা বলছি, বিশেষ করে স্বামী বিবেকানন্দের কথা মানে না বললেই নয়। তাহলে এদের ভাবনা চিন্তা কেন কেন বলছি যে এদের কারণেই চরমপন্থী ভাবধারার উদ্ভব হয়েছে। কারণ দেখো, মানুষ প্রথমে ভাবতেই পারেনি, যে ভারতীয়রা প্রথমে ভাবতেই পারেনি যে তারা পরাধীন, যে আমরা যে ক্যাপটিভেটেড বা পরাধীন, এই কথাটাই ভারতীয়দের মনের মধ্যেই আসেনি, বা আমরা যে স্বাধীন হতে পারি এই রকম কনসেপ্টই আমাদের মধ্যে আসেনি। তাহলে ভারতীয়রা যে পরাধীন, এটা প্রথমে সবাইকে বুঝিয়েছিল কে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের যে লেখা, তার মাধ্যমে বুঝিয়েছিল স্বামী বিবেকানন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন উপন্যাস লিখেছে, এই যে কমলাকান্তের দপ্তর থেকে শুরু করে, তারপর হচ্ছে কপালকুণ্ডলা থেকে শুরু করে বিভিন্ন যে বইগুলো লিখেছে, যার মাধ্যমে আনন্দমঠ, ঠিক আছে, আনন্দমঠ কথাও রয়েছে। তাহলে এই বইগুলো কি করলো? জানালো যে ব্রিটিশরা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে। সেই কারণেই আমাদের মধ্যে চরমপন্থী ভাবধারার উদ্ভব হয়েছে। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে গুরুদেব হিসেবে, মানে তার যে ভাবধারা, সেটা কিন্তু প্রায় সমস্ত বিপ্লবীরাই অ্যাডপ্ট করেছিল। আর দয়ানন্দ সরস্বতীর কনসেপ্ট কি ছিল? বেদ কনসেপ্ট ছিল। গো ব্যাক টু বেদাস, তার দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি ছিল, গো ব্যাক টু বেদাস। তাহলে বেদে ফিরে যাওয়ার মাধ্যমে তিনি কি করেছিলেন? যে বৈদিক যুগে যে মানুষের যে সমাজ ব্যবস্থা, সেই সংক্রান্ত তিনি সবার কাছে আলোচনা করেছেন। এই তিনজনের কনসেপ্ট অরিজিনাল আমরা বলবো অ্যাজ এ সোর্স, যেটা ভারতীয়দের মধ্যে চরমপন্থী ভাবধারাকে উদ্ভব করতে সাহায্য করেছিল। মনে থাকবে কি বললাম আমি? ওকে। আর এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা প্রত্যেকেই জানি আনন্দমঠ উপন্যাসের যে বন্দে মাতারম মন্ত্র, সেটার কথাও আমরা জানি, ঠিক আছে? আরও কিছু জনের নাম আমি ছোট করে বলতে পারি, যেটা হচ্ছে অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ মানে সেই সময় ধীরে ধীরে পাওয়ারফুল হচ্ছিল। অরবিন্দ ঘোষ, তারপর আমাদের বেঙ্গল হচ্ছে বিপিন চন্দ্র পাল, ঠিক আছে? এদের অবদানও রয়েছে, যেটা পরবর্তীকালে এই যে মানে ভাগটা হয়ে গেল নরমপন্থী চরমপন্থী যখন হয়, লাল বাল পাল যে কনসেপ্টটা এসেছিল, এখান থেকেই এদের ধীরে ধীরে এরা পাওয়ারফুল হলো। মানে এদেরকে আমি বলতে পারি, কিন্তু অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল এদেরকে বলা যায়, বাট প্রধান যদি বলা হয় তাহলে তিনজনের নাম বেশি এসে থাকে। একটা প্রথমে স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় বঙ্কিমচন্দ্র, আর তৃতীয় স্বামী দয়ানন্দ সরস্বতী। এবার এই সময় এই যে কংগ্রেসের মধ্যে যে চিন্তা ভাবনা এসেছিল, তার মাধ্যমে কিছু যে নাটক,
কিছু যে নাটক, তার মধ্যে আমি মানে বলেই দিলাম অলরেডি, নাটক বা বুকের মধ্যে মানে বুকসের মধ্যে যেগুলো আমাদের এই যে অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকা, ব্রহ্মবান্ধ উপাধ্যায়ের সন্ধ্যা, আচ্ছা যুগান্তরটা বলেছিলাম এখানে, যুগান্তর বলেছিলাম, ভূপেন্দ্রনাথ দত্ত, যুগান্তর। আচ্ছা, তো এদের কনসেপ্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আর একটা জিনিস নাটকের মধ্যে, সেটা ছিল নীল দর্পণ। রাইটার কে জানি বলো? নীল দর্পণ দীনবন্ধু দীনবন্ধু মিত্র। তাহলে এটাকে ইংরেজিতে কনভার্ট করেছিল কে বলতো? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। যাই হোক, এটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি তাহলে দীনবন্ধু মিত্রের কথা, যে নীল দর্পণ নাটকে ভারতে যে নীল চাষীদের যে দুর্দশা সেটা আমাদের জানানো হয়েছে। তাহলে এইভাবে কি হলো, আমাদের চরমপন্থী ভাবধারার উদ্ভব হলো। তাহলে এই যে সুরাট স্প্লিটটা, এটা আমাদের আসল কজ ছিল। তাহলে এই সুরাট স্প্লিটের কারণে, আচ্ছা সুরাট স্প্লিট যখন হয়েছিল তখন সভাপতি কে ছিল? এই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল 1907-এ? আইএনসি বিহারী ঘোষ। বলো, কে ছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ, 1907-এ। ওকে, দাঁড়াও একবার দেখিয়ে দিই, দেখো কোথায় ছিল 1907। তয়ে তো মনে হয় দাদাভাই নৌরজি হয়েছিল। একদম 6, এই যে দেখতে পাচ্ছি আমরা রাসবিহারী ঘোষ, আগের দিনই পড়েছিলাম নরমপন্থী চরমপন্থীর ডিভিশন। তাহলে এই যে রাসবিহারী ঘোষকে সভাপতি করা নিয়ে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভেদ হয়েছিল। রাসবিহারী ঘোষ, এবার কথাটা হচ্ছে রাসবিহারী ঘোষ নরমপন্থী নেতা ছিলেন না চরমপন্থী নেতা ছিলেন? চরমপন্থী। রাসবিহারী ঘোষ চরমপন্থী ছিলেন না নরমপন্থী ছিলেন? যদি রাসবিহারী ঘোষ চরমপন্থী নেতা প্রথম অবস্থায়, যদি রাসবিহারী ঘোষ যে কথা বলছো তোমরা, যেটা বলছো যে চরমপন্থী যদি নেতা হয়, তাহলে কংগ্রেস নিশ্চয়ই এর পরে 7-এর পরে 8 থেকে 9 তারা ফরওয়ার্ড পলিসি নেবে, অ্যাটাক করবে। সেরকম কি আমরা জাতীয় কংগ্রেসে কোনোদিন দেখতে পেয়েছি কি সভাপতি? সেটা আমরা দেখতে পাইনি। তাহলে রাসবিহারী ঘোষ কি নেতা ছিল, নরমপন্থী না চরমপন্থী? চরমপন্থী। অবশ্যই নরমপন্থী ছিল। ঠিক আছে, তাহলে কিছু নরমপন্থী নেতা ছিল আর কিছু চরমপন্থী নেতা ছিল। আমি নাম বলে দিচ্ছি সেই সময় নরমপন্থী আর চরমপন্থী নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা ছিল তাদের কিছু নাম আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, নরমপন্থী নেতাদের মধ্যে আমাদের অবশ্যই প্রথমেই, এক সেকেন্ড, প্রথমেই আসবে আমাদের দাদা ভাই নৌরোজি, তারপর আমাদের হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি কে ছিল গো? তৃতীয় সভাপতি, মানে তৃতীয় মুসলিম অধিবেশনের সভাপতি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি। তারপর আমাদের ফিরোজ শাহ মেহতা, আর তারপরে আমাদের হচ্ছে এসএন ব্যানার্জি, তারপরে আমাদের হচ্ছে রাসবিহারী বোস, আর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। আরো ছিল, তা এদের মধ্যে এগুলো হচ্ছে ফেমাস। ঘোষ হবে না ঘোষ হবে? রাসবিহারী ঘোষ স্যার, আমি মনে হচ্ছে ছিলাম রাসবিহারী বোস ছিলেন নরমপন্থী আর ঘোষ ছিলেন বোধহয় সম্ভবত চরমপন্থী মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানে বোস লিখলাম, না সরি, এটা ভুল হয়েছে, রাসবিহারী ঘোষ হবে, এটা GHOSH ঘোষ হবে, রাসবিহারী ঘোষ হবে। রাসবিহারী ঘোষ হবে। আচ্ছা, আর চরমপন্থী নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাম লিখে রাখো। চরমপন্থী নেতাদের মধ্যে আমাদের অরবিন্দ ঘোষ, তারপর আমাদের বিপিন চন্দ্র পাল, তারপর আমাদের বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়,
মোটামুটি এদের নাম আমরা বলতে পারি। ওটা গোপাল কৃষ্ণ গোখলে হবে না? ঘোষ লিখেছেন ও আপনি। হো, হ্যাঁ গোখলে হবে, এই জন্য এতে লিখতে হবে। এই যে এতে চলে এসেছিল প্রেডিক্টেশনে, এটা হয়ে গেছিল, গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, এস এন ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, গোপাল কৃষ্ণ গোখলে, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের ভাগ ছিল। তাহলে এখান থেকে কংগ্রেস ডিভিশন হলো নরমপন্থী এবং চরমপন্থী। ডান, ক্লিয়ার এটা? হয়েছে? তাহলে আমি আরেকটু মুসলিম লীগটা করাবো। ওকে, এবার দেখো, তাহলে এটা তো আমাদের কংগ্রেস কি হলো, ডিভিশন হলো, নরমপন্থী এবং চরমপন্থীর ভাগ হলো। এবার এই সময় আরেকটা সংগঠন সেদিকে তৈরি হলো, সেটা হচ্ছে মুসলিম লীগ। আরেকটা সংগঠন তৈরি হলো, সেটা হচ্ছে মুসলিম লীগ। এবার এই যে মুসলিম লীগ যে গঠন, ঠিক আছে, এর পেছনে অনেক ইতিহাস আছে। মুসলিম লীগ, সরাসরি মুসলিম লীগ কিভাবে গঠন হলো এটা কিন্তু খুবই সহজ ভাষায় বলা পসিবল নয়, যে মুসলিম লীগ গঠনের জন্য কোন ঘটনা দায়ী বা কিসের জন্য মুসলিম লীগ গঠন হলো, এটা প্রপার বলা কিন্তু খুব সমস্যাজনক। তার কারণ কি, এই যে মুসলিম লীগ ঘটনার মানে তৈরি হওয়ার পেছনে বহু মানুষকে বা বহু ঘটনাকে দায়ী করা হয়ে থাকে। তার মধ্যে যেটা সবচেয়ে স্পেসিফিক দাবি করা হয় সেটা হচ্ছে সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান নামটা শুনেছি আমরা, স্যার সৈয়দ আহমেদ খান কোন কি তৈরি করেছিল, একটা মুভমেন্ট করেছিল জানি, আলিগড় আন্দোলন। আলিগড় মুভমেন্ট। তাহলে এই আলিগড় মুভমেন্টের মাধ্যমে তিনি কি করেছিলেন, তার যে বিখ্যাত যে তিনি যে বলেছেন যে দ্বিজাতি তত্ত্ব, যে টু নেশনস থিওরি, যে দুটো জাতি, দ্বিজাতি তত্ত্ব, তাহলে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা ফাউন্ডার বা প্রথম যে হিন্দু মুসলিম যে দুটো জাতি, এই কনসেপ্টটা প্রথম কিন্তু সৈয়দ আহমেদ খানই দিয়েছিল। ঠিক আছে, সৈয়দ আহমেদ খানই কিন্তু প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। তিনি কিন্তু বলেছিলেন যে হিন্দু মুসলিম দুটো জাতি, যেটা তিনি আলিগড় মুভমেন্টের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বে বলেছিলেন। তাহলে এই কারণে এইটাকেই আমাদের বলা হয় যে যেখান থেকেই যে আরেকটা অল ইন্ডিয়ান আরেকটা যে মুসলিমদের জন্য একটা পৃথক একটা সংগঠন, মানে কংগ্রেস থেকে একটা আলাদা সংগঠন তৈরি করার বীজ সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে, এটাকে আমরা বলে থাকতে পারি। তবে যেটা আমাদের হিস্ট্রি মানে বলা হয়ে থাকে যে ফাউন্ডেশন তৈরি হয়েছিল কবে, মুসলিম লীগ 1906 1960 খ্রিস্টাব্দে 1 অক্টোবর মুসলিম লীগ অফিসিয়ালি তৈরি হয়। ঠিক আছে, কোথায় তৈরি হয়েছিল মুসলিম লীগ? ঢাকা। আচ্ছা দেখো, এই একটু ভুল বললাম, একটু ভুল বললাম, ডেটটা আমি ভুল বলেছি। কি ভুল বললাম? দুটো ঘটনা আছে, জুড়ে গেছে। ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে মুসলিম লীগের প্রপার যে ডেট 1906-এর 30শে ডিসেম্বর, 13th ডিসেম্বর, ঠিক আছে, 30শে ডিসেম্বর তৈরি হয় অল ইন্ডিয়ান মুসলিম লীগ। অল ইন্ডিয়ান মুসলিম লীগ, MUSLIM, মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ তৈরি হয় এখানে, সেটা হচ্ছে কোথায় হয়, ঢাকাতে হয়, একদম হয়েছিল ঢাকা। কার নেতৃত্বে হয়েছিল? ঢাকার নবাব ছিল, তার নাম কি ছিল ঢাকার নবাব? সলিমুল্লাহ, মনে থাকবে, ঢাকার নবাব ছিল সলিমুল্লাহ। সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকাতে 1930-এ 30শে ডিসেম্বর অল ইন্ডিয়ান মুসলিম লীগ তৈরি হয়েছিল। এবং তার প্রথম সভাপতি কাকে নিযুক্ত করা হয়, পারবে? প্রথম সভাপতি আগা খান। ওকে, প্রথম সভাপতি নিযুক্ত করা হয় কাকে? আগা খানকে তৈরি করা হয়েছিল।
আচ্ছা, সেই সময় আমাদের ভাইস রয় কে ছিল? মিন্টো। ভাইস দন্তেশ্ব। সেই সময় আমাদের ভাইস রয় ছিল ভাইস রয় সেই সময় আমাদের ভাইস রয় ছিল লর্ড মিন্টো, তাহলে আমরা জানি। এবং লর্ড মিন্টোকে আমরা সাম্প্রদায়িক নির্বাচনবাদের জনক বলে থাকি। কেন বলি লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচনবাদের জনক? দেখি কতটা মনে আছে কেন? তিনি Separate হিন্দু separate করেছিল মুসলিমদের জন্য। বলো বলো বলো, শাশ্বতী কি বলছো বলো। নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করেছিল হিন্দু মুসলিম দুজনের জন্য। হিন্দু মুসলিমদের জন্য পৃথক নির্বাচন প্রথমবার কিসের মাধ্যমে করেছিল? কিছু একটা কিসের মাধ্যমে করেছিল? মরলি মিন্টো সংস্থা। মরলে মিন্টো। মানে 1909-তে যে মরলে মিন্টো রিফর্ম তিনি করেছিলেন, সেখানে তিনি কি করেছিলেন? মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। কারণ দেখলো যে মুসলিম লীগ তৈরি হয়ে গেছে, কবে দেখো 1906-তে মুসলিম লীগ হয়ে গেছে। এই জন্য 1909-এ যে কাউন্সিল অ্যাক্টটা হলো, সেই কাউন্সিল অ্যাক্টে বললেন যে মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচন হবে। মানে আগুন এখানে তিনি জ্বালিয়ে দিয়েছেন, আর সেখানে আগুনটা বেশি একটু ভালো করে তেল দিয়ে দিয়েছেন। তাহলে এটা আমাদের মনে রাখ। নির্বাচনটা কিসের নির্বাচন ছিল? মানে নির্বাচন যে নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা হলো, ওটা কি নির্বাচন? কি নির্বাচন? নির্বাচন বলতে সেই সময় কি হতো, ভাইস রয়ের যে কার্যনির্বাহী কমিটি হতো, মানে তখন কি হতো অ্যাকচুয়ালি, দেখো তখন তো আলাদা করে ব্রিটিশরা প্রত্যেক জায়গায় তো শাসন করতো না। ব্রিটিশরা কি করতো, যে বড় লাট ছিল, মানে যে ভাইস রয় হয়েছে, ভাইস রয়কে কি বলা হতো? বড় লাট বলা হতো। আর যেসব প্রত্যেক প্রভিন্সে কি হতো, একজন করে প্রিমিয়ার নিযুক্ত করা হতো। প্রিমিয়ার কথার অর্থ কি, এখন যেটাকে মুখ্যমন্ত্রী বলি, তখন সেটা ছিল প্রিমিয়ার। তাহলে সেই প্রিমিয়ার নিযুক্ত করার সময় ভোট হতো। এবার সেই ভোটে তো দাঁড়াবে হিন্দুদের একজন দাঁড়াবে, মানে মেম্বারকে সিলেক্ট করা হবে। তো এবার যদি সেখানে শুধু হিন্দু মেম্বাররাই ভোটে দাঁড়ায়, তাহলে মেম্বার যে হবে সে শুধুমাত্র হিন্দুই হবে সেই অঞ্চলে। সেই জন্য কি হলো, যে মুসলিমদের আলাদা করে মানে সেই ভোটে দাঁড় করানো হবে। মানে যারা ভাইস রয়ের যে কার্যনির্বাহী কমিটির মেম্বার হবে, সেখানে ভোটে যদি মুসলিমদের ব্যক্তি হেরে যায়, তাহলে সে মেম্বার তো হতে পারবে না। কিন্তু যদি সেপারেট ইলেকশন হয়, তাহলে মুসলিমদের জন্য আলাদা সিট পাবে, হিন্দুদের জন্য আলাদা সিট পাবে। এবার বুঝতে পারলে কিসের নির্বাচন এসা? মানে দুজনেই কি ভাইসরয় কমিটিতে যাবে? মানে যে একজন হিন্দু মেম্বার বা মুসলিম মেম্বার আচ্ছা দুজনেই দেখো, যাবে? ভাইস রয়ের কমিটিতে একজন মেম্বার তো থাকে না, অনেক মেম্বার থাকে। যে উপদেষ্টা পর্ষদ বলো, অর্থ পর্ষদ বলো, বিভিন্ন পর্ষদে তো অনেক মেম্বার দরকার হয়, একজন মেম্বার তো নয়। বুঝতে পারছো? তাহলে সেখানে মানে হয়তো বলো ভাইস রয়ের মেম্বারে যেখানে দেখবে বাড়ানো হয়েছে, 20 থেকে 30 করা হয়েছে, 30 থেকে 60 করা হয়েছে। তাহলে এই 60 জনের মধ্যে বিভিন্ন প্রভিন্স থেকে লোক আসবে। বেঙ্গল থেকে 3টা লোক এলো, উড়িষ্যা থেকে মানে মাদ্রাজ থেকে 5টা লোক এলো। তাহলে এই 5টা লোকের মধ্যে যদি শুধুমাত্র হিন্দুরাই দাঁড়ায়, নির্বাচন হলো হিন্দুরা, কারণ এর জন্য তো একটা এডুকেশন কোয়ালিফিকেশন দরকার। তাহলে তার মধ্যে হিন্দুরাই তো শুধুমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাহলে ভোটে যখন নির্বাচন হবে হিন্দুরাই যাবে। কিন্তু এখানে এই 5 জনের মধ্যে যদি বলা হয় যে দুটো সিট মুসলিমদের মধ্যে থেকে নেওয়া হবে, তাহলে সেই জায়গায় এখন যেমন এই সিটটা এসসির জন্য, এই সিটটা এসটিদের জন্য, বা একদম। এটা ফিমেলদের জন্য সংরক্ষিত, সেই ধরনের। একদম একদম সেই ধরনের। তাহলে পৃথক নির্বাচন যদি হয়, তাহলে সেই জায়গা থেকে তারা মাস্ট মেম্বার হতে পারবে, অর্থাৎ তাদেরও কথাবার্তা ভাইস রয় শুনবে। এবার বুঝতে পারলে কিসের জন্য নির্বাচন? মানে ওই মুসলিম যে দাঁড়াবে তাকে তো হিন্দুরাও ভোট দেবে না, কিনা শুধু মুসলিমরাই ভোট দেবে? না, সেটা হচ্ছে মানে আচ্ছা তুমি বলছো যে যে মেম্বারটা দাঁড়ালো সেখানে এটা তো কিরকম বলবো, যে যে মেম্বারটা দাঁড়ালো মানে অ্যাকচুয়ালি দেখো কি বলবো, মানে যেমন এসসি দ্বারা এসটি দ্বারা আমরা নর্মাল মানুষরাও ভোট দিই তাকে, সেটাই বলতে চাই যে এখানে যে মানে যে কেন্দ্রটায় দাঁড়ালো তাকে হিন্দু মুসলিম দুজনেই ভোট দেবে, নাকি খালি মুসলিমরাই যে ভোট দেবে? দেখো তখন অ্যাকচুয়ালি যদি মানে অ্যাকচুয়াল কথাটা কি বলতো, যে তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বলো, তখন কি সাধারণ মানুষরা ভোট দিতে পারতো? এটাই প্রথম কথা। না, দিতে পারতো না। দিতে পারতো না। তো সাধারণ মানুষরা ভোট দিতে পারলো কবে থেকে? 1937 থেকে। 37 মানে কি হয়েছিল 1937-এ? 1935 সালে আইন কার্যকরী হয়েছে। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল, সেটা কার্যকরী করা হয় 37-এ। তখন আবার ভোট দেওয়া হয়েছিল মাত্র 10% লোক, 10% মানুষ ভোট দিতে পারবে। তাহলে এর আগে যেই সময় ভাইস রয়ের এখানে ভোট হয়েছিল,
সেই ভোট যারা দিচ্ছিল তারা নিশ্চয়ই সাধারণ মানুষরা তো ভোট দেয়নি। ভোট কারা দিচ্ছিল? যে বিভিন্ন অঞ্চলে, যে এই অঞ্চলে মানে তখন কি হতো, রাজা ছিল বা বিভিন্ন জায়গায় এই যে বলো নিজাম ছিল, তাহলে তারা ডিসাইড করতো যে আমাদের জায়গা থেকে এখান থেকে বা পার্টি থেকে এই ব্যক্তি যাবে, আমাদের পার্টি থেকে এই ব্যক্তি যাবে, মানে মুসলিম লীগ থেকে আমরা 2জন মেম্বারকে পাঠাবো, তাহলে মুসলিম লীগের ভোট কারা দেবে? তাদের মুসলিম লীগের মেম্বাররা ভোট দেবে। বুঝতে পারলে কি বললাম? কারণ এবার হ্যাঁ। এটা ভাববে না যে মুসলিম লীগে শুধু মুসলিমরা থাকতো, এটা কিন্তু ভুল কনসেপ্ট। মুসলিম লীগে অনেক হিন্দু মেম্বার থাকতো, বুঝতে পারছো? মুসলিম লীগে যে শুধু মুসলিমরাই থাকতো সেরকম নয়, কিন্তু মুসলিম লীগে হিন্দু মেম্বাররাও থাকতো। আর কংগ্রেস মানে হিন্দু ছিল সেটাও নয়, কংগ্রেসে অনেক মুসলিম মেম্বারও ছিল, তাই তো? মুসলিম লীগে তাহলে ওই যে মুসলিমদের জন্য সেপারেট ইলেকশন, মানে মুসলিম লীগকে দিচ্ছে, তাহলে সেখানে যারা এই মেম্বার মানে মুসলিম লীগের মেম্বার বা তাদের রিলিভেন্ট আরো যেসব পার্টি রয়েছে তাদের মেম্বাররা ভোট দেবে। এবার বোঝা গেছে ভোটটা কিসের জন্য? কারণ সাধারণ মানুষ তো ভোট দিতে পারতো না। ওকে, আচ্ছা দেখো, তো এই মুসলিম লীগের কথাটা আমি বললাম 30শে ডিসেম্বর তৈরি হলো অল ইন্ডিয়ান মুসলিম লীগ ঢাকায়। নবাব ছিল শামীমুল্লাহ, সভাপতি ছিল আগা খান, লর্ড মিন্টো। তাহলে এখানে কি হলো, এই যে আমি প্রথমে একটা ডেট বললাম 1 অক্টোবর, 1 অক্টোবর কি হয়েছিল? 1 অক্টোবর এই যে আগা খান, ঠিক আছে, 1 অক্টোবর আগা খান গিয়েছিল মিন্টোর কাছে। মিন্টোর কাছে গিয়েছিল কোথায়? সিমলাতে। তাহলে সে গিয়েছিল সিমলাতে মিন্টোর কাছে, গিয়ে সে বলেছিল যে আমি মুসলিমদের জন্য একটা পৃথক সংগঠন তৈরি করতে চাইছি। তাহলে সে কি করলো? সেই সংক্রান্ত একটা স্মারকলিপি জমা দিল। কোথায়? সিমলাতে আগা খান গেল, সেখানে গিয়ে 1 অক্টোবর একটা স্মারকলিপি জমা দিল মিন্টোকে, এবং মিন্টো সেটাকে অ্যাপ্রুভ করলো এবং অ্যাপ্রুভ করে বললো যে তুমি তৈরি করতে পারো, এবং সেই অ্যাপ্রুভাল নিয়েই 30শে ডিসেম্বর আমাদের মুসলিম লীগ তৈরি হয়েছিল। প্রথম সভাপতি হলো কে? আগা খান। ওকে, তাহলে মুসলিম লীগের উদ্দেশ্য কি বলবো? যে ব্রিটিশদের আনুগত্য লাভ করা, মুসলিমদের স্বার্থ রক্ষা করা। উদ্দেশ্যের মধ্যে আমরা যা বলতে পারি যে মুসলিমদের স্বার্থ রক্ষা, এটা উদ্দেশ্যের মধ্যে আমরা বলতে পারি। প্লাস আমরা বলতে পারি যে মুসলিমদের জন্য একটা পৃথক রাজনৈতিক সংগঠন গঠন, পৃথক রাজনৈতিক সংগঠন তৈরি, এগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বলতে পারি। ঠিক আছে, আর সেই সংক্রান্ত আমি অলরেডি বললাম যে লর্ড মিন্টো কি করেছিল 1909-তে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। এটা ছিল মেন পার্সপেক্টিভ, পৃথক নির্বাচন করার জন্য 1909-তে লর্ড মিন্টো পারমিশন দিয়েছিল। এটা হচ্ছে আমাদের মরলে মিন্টো সংস্কার, যেটা অলরেডি ছিল একটা কে? ভারতের পরিষদ আইন বা কাউন্সিল অ্যাক্ট। হয়েছে? ডান? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট অফ অল যেটা দিয়ে আমি কমপ্লিট করে দেবো আজকের ক্লাস, সেটা হচ্ছে লখনৌ চুক্তি। আমাদের লখনৌ চুক্তি, কংগ্রেসের মধ্যে অনেক লড়াই হলো, অনেক ঝগড়া হলো, এবার লখনৌতে এসে তারা মিট করলো, তারা মিটিয়ে নিল। লখনৌ চুক্তি কবে হলো? 1916। 1916-তে, 1916, 1916-তে হলো লখনৌ প্যাক্ট আর লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তির মধ্যে কি হলো? কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী মিলিত হয়ে গেল। মানে নরমপন্থী চরমপন্থী নয়, ভুল বললাম। কি হয়েছিল লখনৌ চুক্তিতে? নরমপন্থী চরমপন্থী মিলিত, তাই কি আমি বলেছিলাম লখনৌতে নরমপন্থী চরমপন্থী মিলিত? দেখি তো 1916-তে তো বলেছিলাম, কিন্তু অম্বিকাচরণ মজুমদার, তারা এক সেকেন্ড একটু, নট দ্য রাইট, এক সেকেন্ড। স্যার দুটো দল এক হয়েছিল একত্রে। কিন্তু এটা কিন্তু একটু মানে 1916-তে
একটু কিন্তু ভুল আছে, এটা না। বলবে ঠিক আছে, যদি জিজ্ঞেস করে কবে হয়েছে ঠিক আছে বলবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নরমপন্থী চরমপন্থীর মিলন এভাবে হয়নি। লখনৌ চুক্তি অরিজিনাল হয়েছিল দুজনের মধ্যে, সেটা হচ্ছে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে, অরিজিনাল হয়েছিল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। এবার ওটা নরমপন্থী চরমপন্থী মিলন বলছে ঠিক আছে, আমিও দেখলাম যে সব জায়গাতে মেনশন করছে, কিন্তু বাট প্রপার কিন্তু ঠিক নয়। ঠিক আছে, কংগ্রেস এবং বলো বলো করেছিল, বলো। মুসলিম লীগও যোগদান করেছিল আর গান্ধীজি উপস্থিত ছিল। হ্যাঁ, গান্ধীজি 15 মানে 16 মানে তো অবভিয়াসলি গান্ধীজি চলে এসছে, সেটা ঠিক আছে, কিন্তু প্রপারলি কিন্তু এটা ঠিক নয় যে নরমপন্থী চরমপন্থী মিলিত, এই কথাটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, যাই হোক, বলেছে যখন, মানে সব জায়গায় মেনশনে যখন করছে ঠিক আছে। যাই হোক, সে আমি বলে দিচ্ছি, এখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে অরিজিনাল লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল 1916-তে, যেখানে কি করে মুসলিম লীগ মেনে নেয় যে কংগ্রেসের আদর্শকে মেনে নিতে। মুসলিম লীগ বলে যে আমরা কংগ্রেসের আদর্শকে মানবো, অ্যাপ্রুভ করছি, যে কংগ্রেসের আদর্শকে আমরা অ্যাপ্রুভ করছি। এবং সেখানে কংগ্রেসের আদর্শ মানতে মুসলিম লীগ এগ্রি করে, তাহলে মুসলিম লীগকেও কিছু, মানে তার রিপার্কেশনে কিছু দিতে হবে। তাহলে মুসলিম লীগ কি বলল, যে আমাদের যে কেন্দ্রীয় আইন পরিষদ রয়েছে, তাহলে কেন্দ্রীয় যে আইন পরিষদ মানে সেন্ট্রাল লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি রয়েছে, কেন্দ্রীয় আইন পরিষদ রয়েছে, সেই আইন পরিষদে মুসলিমদের জন্য, সেই আইন পরিষদে যত মানে মুসলিমদের জন্য একটা সংরক্ষণ থাকবে। কতটা থাকবে মুসলিমদের জন্য সংরক্ষণ? 1/3, 1/3 অংশ থাকবে সংরক্ষিত। এটাই ছিল কিন্তু অরিজিনালি মুসলিম লীগ মানে লখনৌ চুক্তির মধ্যে, মানে লখনৌ চুক্তির কথা, যে কেন্দ্রীয় আইন পরিষদে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মুসলিমদের জন্য 1/3 সংরক্ষণ যেটা হবে, এটা কংগ্রেস হচ্ছে মেনে নেয়। কংগ্রেস এগ্রি করে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মুসলিমদের জন্য 1/3 সংরক্ষণ তারা দেবে। এটা অরিজিনালি কিন্তু লখনৌ চুক্তিতে হয়েছিল। ঠিক আছে, এবার এটা হচ্ছে, হ্যাঁ আমি দেখেছি সব জায়গাতে বলেছে নরমপন্থী চরমপন্থীর হচ্ছে মিলন বলছে ঠিক আছে, কিন্তু অরিজিনাল এটা কিন্তু ঠিক নয়, বুঝতে পারলে? কারণ সেইভাবে নরমপন্থী চরমপন্থী কোনোদিনই মানে মিলিত ব্যাপারটা হয়নি। ঠিক আছে, এতটা লিখেছো প্রত্যেকে? আচ্ছা, এখানে একটা জিনিস লিখবে যে লখনৌ চুক্তি যখন হয়েছিল সেখানে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে কার মানে তৎপরতায়, মানে কার উৎসাহে বা কার তৎপরতায় লখনৌ চুক্তি হয়, বলতে পারবে? কার তৎপরতা ছিল, মানে যার কারণে মানে উদ্যোগটা কে নিয়েছিল, উদ্যোগটা কে নিয়েছে? গান্ধীজি। না, গান্ধীজি দেখো সে 15-তে ঢুকেছে, গাড়ি তার সেই ল্যান্ড করেছে, তার কি এত পাওয়ার যে সে করে দিতে পারবে? 1916-তে দেখো, সেই সময় উদ্যোগটা নিয়েছিল হচ্ছে আমাদের অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্তের কিন্তু প্রধান উদ্যোগ ছিল যে মুসলিম লীগের সঙ্গে আমাদের কাজ করতে হবে, এবং অ্যানি বেসান্তকে হেল্প করেছিল কে, মানে তার সঙ্গেই যুক্ত ছিল কে, সব জায়গাতে ছায়ার মতো থাকতো কে, বিজি বালগঙ্গাধর তিলক, তিলক। একদম বিজি তিলক। তো এদের উদ্যোগেই মেনলি আমাদের লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। প্রধান যদি আমাদের অপশন থাকে যে অ্যানি বেসান্ত হচ্ছে আমাদের অ্যাপ্রুভড অ্যান্সার, মানে একদম কারেক্ট অ্যান্সার, কিন্তু অ্যানি বেসান্ত যদি অপশনে না থাকে তখন আমরা বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক অ্যান্সার করতে পারবো। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ, স্যার। দেখো, পরের দিন আমরা মানে একটু জিনিস আমি আজকে রাখলাম, পরের দিন আমরা করব কি, যে এই যে এরপরে যে অ্যানি বেসান্ত আর এর নেতৃত্বে যে হোম রুল মুভমেন্টটা হয়েছিল, সেই হোম রুল মুভমেন্টের কথা আমি একটু ডিসকাস করব। হোম রুল মুভমেন্টটা ডিসকাস করার পরে আমি সরাসরি চলে যাব গান্ধীজির অ্যারাইভ, যে গান্ধীজি ভারতে 1915 সালে যে এসেছিল, তারপরে যে গান্ধী এরা আমি পরের দিন স্টার্ট করব। প্রথমে আমি 5-7 মিনিট আমি হোম রুল মুভমেন্টটা সম্পর্কে একটু বলে দেবো, যে হোম রুল মুভমেন্টটা কেন হয়েছিল, কিসের কারণে হয়েছিল, অ্যানি বেসান্ত কি কারণে এটা ফলো করেছিল সেটা বলে দেবো।